I love it. Okay. I know it. Okay. কি আসছে? ওই যে আমি বলি আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। তোর মাসিক ইনকাম কত টাকা? মারবো ধরে। ওকে। জীবনে কয়টি ছ্যাঁকা খেয়েছেন? I guess একটা। জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই। নাম আমার লালু, ব্রেনটা আমার চালু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক্স জেন 3। আপনাদের সাথে আছে আমি তমর্ষিত এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত এবং পছন্দের একজন অভিনেত্রী তাসনুভা তিশা। তার সাথে আজ অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। স্বাগত জানাচ্ছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে দেখে সবসময় আমার ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল ভালো লাগছে। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আজ আপনার ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে, খুবই প্রিটি, অনেক কালারফুল। এন্ড আমি কালারফুল পারসন, আমি জানি আপনারও কালার্স খুব পছন্দ। আগে ছিল, বাট এখন আসলে আমার একটু ধূসর হয়ে গেছে। হ্যাঁ, কেন? গ্রে ফেডেড কালার গুলো বেশি পছন্দ মোস্টলি। কেন? জানি না, এটা হয়তো সময়ের সাথে সাথে, যেমন একটা সময় আমার ইয়েলো কালার খুব পছন্দ ছিল। আই ক্যান নট স্ট্যান্ড ইয়েলো। এখন আমার মনে হয় যে ইয়েলো দেখলে আমার ইয়েলো এত পছন্দ ছিল, আমি আমেরিকান ড্রেসটা থেকে এত বড় একটা লাগেজ কিনছিলাম, লাইক ইয়েলো কালার। ওয়াও। এন্ড দ্যাট ওয়াজ সো এক্সপেন্সিভ ম্যান। ওটা অনেক এক্সপেন্সিভ ছিল। ওটা এখন ব্যবহার হয় না, অফকোর্স না। কেন? ভাল লাগে না ইয়েলো কালার লাগেজ নিয়ে আমি কেন যাবো? বাট ইয়েলো কালার লাগেজ কিন্তু দেখতে অনেক কুল লাগবে। আই গেস ওটাই, মানে এখন আর ভাল লাগে না আমার ইয়েলো। এখন বোর হয়ে গেছে। এখন আমার এই যে একটু অফ হোয়াইট, মফ কালারগুলো, অফ কালারগুলো একটু ভালো লাগে, ফেডেড। বাট কালারফুল এটা বয়সের সাথে সাথে হয়তো হয়, চেঞ্জেস আসে। যাই হোক আপু, দীর্ঘ সময় ধরে, অনেক বছর ধরে আপনাকে আমরা মিডিয়াতে পাচ্ছি। মিডিয়াতে আসার গল্পটা আমি জানবো না, বিকজ শোয়ের আগে আমাকে আপু বলছে তুমি যদি এই প্রশ্ন করো তাহলে আমি উত্তরই দিব না। আমি প্রশ্নে যাব না। আমি বাসা থেকে আসছি এটা বলবো। আচ্ছা আপু, মিডিয়াতে আসা জার্নিটা যদি একটু ছোট করে জার্নিটা ওই সময় আমার মনে নেই আমি কিভাবে জার্নি বাই লঞ্চ তো অবশ্যই না, বিকজ আমার জন্ম ঢাকাতেই। সো আমি হয়তো সিএনজিতে করে গিয়েছি অথবা ইউনিটের গাড়িতে করে শুটিং এ গিয়েছি, আই গেস। ওকে, দ্যাটস আ ইউনিক অ্যানসার। আচ্ছা, এত বছর ধরে টিকে থাকার রহস্যটা কি? এখন তো জুটির যুগ, এখন জুটি ছাড়া অনেকে কাজ পায় না, অনেকে না করলে কাজ পায় না। সেক্ষেত্রে টিকে থাকার রহস্যটা কি? আর ইউ সিরিয়াস? সবাই বলছে। ওকে, না সবাই এটা বলছে না। এটা এই ধরনের একটা ধারণা হচ্ছে সামহাও এটা ক্রিয়েট করবার একটা চেষ্টা ছিল হয়তোবা একটা কিছু সংখ্যক মানুষের, কিন্তু সেটা ওই যে হয় না যে একটা ভালো জিনিস কিন্তু অনেক দিন সাস্টেন করে, মানে যেখানে সত্য আছে, যেখানে মানে যে জিনিস হচ্ছে সলিড, যেখানে কোনো ঝামেলা নাই, সেই জিনিসটা সাস্টেন করে অনেক লম্বা সময়। বাট যে জিনিসটা হচ্ছে অলরেডি রং, যে জিনিসটা হচ্ছে অনৈতিক অথবা যে কাজটা ঠিক না, ইললিগাল যদি বলি, ইললিগালও হয় না, এটাকে বলি যদি আনএথিক্যাল কোনো কাজ হয়, সেটা হচ্ছে যে বেশি দিন সাস্টেন করে না আমার মনে হয়। সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুব চড়া উতরাও হয়েছিল যে আলভি তিথি সম্পর্ক ইকরার আত্মহত্যা, এবং মানে এখানে আসলে আপনার ওপিনিয়নটা কি ছিল? আমি যদি ভুল না হয়ে থাকি, একটা স্ট্যাটাস সম্ভবত আপনার এন্ড থেকেও এসেছিল। একটা না, আমি যেদিন আসলে নিউজটা পাই, মানে যেদিন ঘটনা ঘটে, খুবই কোইন্সিডেন্টলি আমি আসলে আই ক্রাইড অ্যাকচুয়ালি ফর 2 days ইন আ রো। মানে আমি 2 দিনটা না শুধু কান্নাই করেছি। মানে আই নেভার মেট ইকরা পার্সোনালি, বাট যে আমরা শুটিং করেছি যখন আমি আলভি, তখন আলভির ছেলের সাথে মানে রিজিকের সাথে যখন কথা বলতো ভিডিও কলে, তো তখন হচ্ছে ইকরার সাথে আমার ভিডিও কলে জাস্ট হাই হ্যালো হয়েছিল। উই জাস্ট টকড। আমি ওকে ইনফ্যাক্ট বাসায় হচ্ছে এই যে জানুয়ারি মাসের দিকের কথা, তখন আমি বললাম যে বাসায় এসো রিজিককে নিয়ে আপু। অ্যান্ড শি ওয়াজ সো সুইট, শি ওয়াজ সাচ এ সুইট হার্ট, অ্যান্ড অনেক সুইট একটা মানুষ ছিল, অনেক কেয়ারিং মাদার। আমি দেখছি যে অনেক কেয়ার করে বাচ্চার জন্য। আমি কিছু স্ক্রিনশট পোস্ট করেছিলাম, বিকজ আমার সাথে ওইটাই ওর ফার্স্ট অ্যান্ড লাস্ট কনভারসেশন ছিল। ও আমাকে ফেব্রুয়ারি 14 তারিখে নক করে, আমি ওটা দেখি 19 তারিখে, দেন 19 তারিখে ওর সাথে আমার কথা হয়।
আই ওয়াজ টেলিং হার, মানে ও আমাকে জিজ্ঞেস করছিল কী অবস্থা, কাজ কেমন চলছে। আমি বললাম যে নট রিয়েলি গুড, খুব একটা ভালো না, ঈদের সময় বাট এরকম চলছে, এটা অন অ্যান্ড অফ। বলে হ্যাঁ আমারও সেম। পিয়ার তুমি কেন পিয়ার করতেছো না? আই এম ভেরি ব্যাড অ্যাট পিয়ার। তো এগুলো আমাকে অলরেডি ও হচ্ছে কিন্তু মোটিভেট করা ট্রাই করছে। শি ওয়াজ ট্রাইং টু, মানে ও অলরেডি আমাকে দেখাচ্ছিল যে পজিটিভ জিনিসগুলা, মানে অল্প একটু সময়ের কথার মধ্যে। অ্যান্ড বলছিল যে আমার 2টা জবের অফার আসছে, আমারও তো খুব ইচ্ছা করে যে একটা জব করে কিন্তু বাচ্চাকে রেখে এত লম্বা সময় থাকবো, তো চাচ্ছি না, সাহসটা ডিলেমার মধ্যে আছি। লাস্টলি একটা কথা বলেছিল, এটা আছে স্ক্রিনশটটা, এটা এখনো হয়তো বা আমার প্রাইম লাইনে পাওয়া যাবে। তো দ্য থিং ইজ, আমি সেদিন আসলে কেন যেন, আমি ইউজুয়ালি স্বপ্ন দেখি না ঘুমালে। সেদিন মাগরিবের ঠিক 10-15 মিনিট আগে আমার ঘুম ভাঙছে, স্বপ্নে আমি 2টা দেখছি, মানে এরকম। আই ওয়াজ ভেরি প্যানিকড। আমি উঠছি এরকম করে লাফ দিয়ে। আমার তো ধারণা ছিল না যে এরকম কোনো ঘটনা ঘটছে। তো আমার একটা ফ্রেন্ড কল করছে, আমি দেখছি অনেকগুলো কল। তো আমার ফ্রেন্ড কল করে বলছে যে এই খবর, মানে তারপর আমি সাথে সাথে ফেসবুকে ঢুকে দেখলাম। আই ওয়াজ লাইক, এটা কিভাবে সম্ভব? যে মেয়েটা অন্যদের মোটিভেটেড করে, সে নিজে কিভাবে মোটিভেশন লেস হয়ে ওঠে। এক্স্যাক্টলি। এন্ড তার উপর আমি না ওই দিনই কেন এই স্বপ্নটা দেখলাম আমি জানি না। অ্যান্ড আমার ইট ব্রোক মাই হার্ট। আমার অনেক খারাপ লাগছে, বিকজ এখনও আমার রিজিকের জন্য খারাপ লাগে অনেস্টলি। আর যেটা বললা যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই ধরনের ঘটনা যেগুলো চাউর হয় বা যেগুলো আসে, রিউমার বলো বা যাই বলো, যা ঘটে তার কিছু তো বটে। তার মানে তিথি আলভির সম্পর্ক এটা সত্য ছিল? আমি অনেস্টলি স্পিকিং আমি সামনাসামনি দেখি নাই কখনো, মানে ওদের প্রেম দেখি নাই। যেমন প্রকৃতি নামের একজন আর্টিস্ট, উনি কিন্তু একটা ভিডিও বানিয়েছেন যে তার হাজবেন্ডের সেটে, আদিবাসী মিজান ওনার ওয়াইফ, যে তার হাজবেন্ডের সেটে আলাদা রুম বুক করা। হ্যাঁ এটা উনি দেখেছে, বাট আমার তো আসলে একসাথে শুটিং হয় না, পরে আমি জানতে পেরেছি। বাট আমার সাথে লাস্টলি যেই শ্যুটটা হয়েছিল আলভির, ওরা নেপাল যাওয়ার আগে, আলভির জন্মদিন ছিল 22 তারিখে, অ্যান্ড আমাদের শুট ছিল 20 এবং 21 তারিখে। তো তখন 2 দিনই আমি দেখলাম যে তিথি আসছে সেটে, দুপুর থেকে ও এসে বসেছিল উইদাউট এনি রিজন। ওর তো সেট না এটা। না, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। মানে আমি এর আগে তো আলভির সাথে কাজ করেছি, বাট মানে অনেক কাজ হয়নি আমার আলভির সাথে, তো হাতে গোনা কয়েকটা কাজই হয়েছে। কিন্তু মানে ওকে আমি ডেফিনেটলি সেটে আসতে দেখি নাই, আসে নাই, এইবারই আসছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আসতে পারে হয়তো বা। পরে জানলাম ওরা নেপাল যাচ্ছে। আই আস্কড হিম যে তুমি নেপাল যাচ্ছ, প্ল্যান করলা, আমাকে বললা না। তখন বলে আমরা তো আসলে নিজেদের টাকা দিয়ে যাচ্ছি, আমাদের কোনো এরকম কোনো ইয়ে নাই, ইনভেস্টর নাই, প্রডিউসার নাই, তুমি টাকা দিলে তুমিও চলো। আমি পাগল, আমি কেন যাবো টাকা দিয়ে নেপালে? সো আই ওয়াজ লাইক দিস। বাট ওরা নেপালে কোনো শুট করতে যায়নি না, শুট এখন আমাকে তো বলেছে ওরা নিজেদের টাকা দিয়ে শুট করতে যাচ্ছে। নিজেদের টাকা দিয়ে কেউ শুট করতে চায় না? হ্যাঁ যায়, মানে কি হয় যে ওদের চ্যানেলের জন্য হয়তো বা ওরা করছিল, তো নিজেদের পকেটে টাকা খরচ করে যে চ্যানেল থেকে যেই ইয়েটা আসবে হয়তো নাটক আচ্ছা, তাহলে এটাও কিন্তু টেকনিক্যালি হচ্ছে নিজেদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য, মানে যেটা ইকরার যেটা স্টেটমেন্ট ছিল যে ওর বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য ওরা নেপালে গিয়েছে। এখন নেপালে তো 1-2 দিনের প্ল্যানিং নিয়ে যায় নাই। নেপালে নিশ্চয়ই যাওয়ার আগে ওদের মিনিমাম 2-3 মাস আগে প্ল্যান করতে হয়েছে, তাই না? যদি কোনো শিডিউল কিছু না, ওরা ওদেরই আর্টিস্ট। তিথি তো আলভি ছাড়া কাজ করে না অবভিয়াসলি। আলভি হয়তো বা আরো কিছু নায়িকাদের সাথে কাজ করে, কিন্তু তিথি তো একদমই অন্য কোথাও কাজ করে না। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে শিডিউল নেওয়ার এখানে কিছু নাই, ওগুলো সবই ওদের লোকই ছিল যারা ছিল ওখানে। আমি তো অবশ্যই চাই যে, যাই না, আল্লাহ মাফ করুক, মানে ইকরার মৃত্যু কখনোই মানে কারো কাছেই কাম্য না। একটা মানে এত মায়া, এত ভালোবাসা একটা মানুষ দেখলে বোঝা যায় যে ওর ফ্যামিলির জন্য কতটা কেয়ার করতো, রান্না করে পাঠাতো আলভির জন্য। সো ইট অ্যাকচুয়ালি ব্রোক মি। ওকে, যাক, আমরা ওই কথাগুলোতে আর না যাই। তবে জুটির প্রসঙ্গে আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আরশের সাথে তো আপনার একটা জুটি আছে, সে জুটিবদ্ধ কাজ করছেন। তবে রিসেন্টলি আরশ একটা ইন্টারভিউতে এরকম বলেছিল যে সে জুটিতে বিশ্বাসী না, জুটিবদ্ধ কাজে বিশ্বাসী না। তাহলে কি আপনারা জুটি হয়ে এখন কাজ করছেন না, বা আসলে কি ব্যাপারটা? আমি আসলে জুটির ব্যাপারটা আমি
এটা হয়তো বা মানুষের হয় না যে ইথিক্যাল গ্রাউন্ড অনেক সময় চেঞ্জেস আসে, অনেক সময় মানুষজন চেঞ্জ হয়, তাদের পারসেপশন চেঞ্জ হয়, সেই জায়গা থেকে হয়তো বা সে বলেছে যে জুটিতে সে বিশ্বাস করে না। বাট এটা আমিও জানতাম না, আমি আই ওয়াজ লাইক শকড যে এটা কি বলছে, বিকজ জুটির ব্যাপারটা এটা নিয়ে আমি অনেক আগে স্টেটমেন্ট দিয়েছিলাম, আরও 1-2 বছর আগে আমি বলেছি যে আই এম নট ওকে উইথ, মানে আমার মনে হয় যে আমি সবার সাথে কাজ আপনি করবো। সবসময় এটা বলেন যে হ্যাঁ। জুটি ব্যাপারটা আসলে আপনাকে আড়ষ্ট করে তোলে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে একই মানুষের সঙ্গে একই জিনিস, মানে একই স্ক্রিপ্ট, একই সেট, একই একই মানুষ। একই মানে সেম থিং, মনে ডিফারেন্সিয়েট করা যায় না। আমি কয়টা ক্যারেক্টারে একটা মানুষের সাথে প্লে করবো, বা কত মানুষও দেখতে দেখতে মনোটনাস হয়ে যাবে। তো আমার ওই জায়গা থেকে মনে হয় যে আর্টিস্ট অনেক আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু গুণী গুণী অভিনয় শিল্পী আছে যারা এখনো সেভাবে হচ্ছে লাইমলাইটে আসতে পারছে না, এবং যারা অনেক আন্ডার রেটেড, যারা ভালো অভিনয় করে, বাট তারা শুধুমাত্র যে ভিউজের যেই ব্যাপারটা চলছে এখন, ভিউজের এই জঘন্য একটা চাপে পড়ে আমাদের অনেক অভিনয় শিল্পী হচ্ছে এখন কাজ করছে না, কাজ পাচ্ছে না। ইনফ্যাক্ট তারাও অনেক ডিপ্রেসড, তারা মেন্টালি ভালো নাই, তারা ফিনান্সিয়ালি ভালো নাই। একদম। তো আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে অনেকেরই কথা বলা উচিত, বাট যে যার আখের গোছাতে ব্যস্ত অনেক। আচ্ছা আপু, নাটক এবং টিভি প্রজেক্টের মধ্যে কোন কাজটি আপনার ক্যারিয়ারের একদম টার্নিং পয়েন্ট? আমার কাছে না কাজ, নাটক হোক, সেটা ওটিটির জন্য হোক অথবা চ্যানেলের জন্য হোক, আমি এরকম হয় যে এখনো আমি জিজ্ঞেসও করি না কোন চ্যানেলে যাবে। আমার কাছে নাটক, সেটা ওটিটি হোক, সেটা ইউটিউব চ্যানেলের জন্য হোক, অথবা যে কোনো ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের জন্য হোক, আমার কন্টেন্টই, মানে যেখানে ওটিটির জন্য আমি যে অ্যাক্টিংটা করি, নাটকের জন্য সেম অ্যাক্টিংটাই আমি করি, সেমভাবেই আমি এফোর্ট দিই। বাট হ্যাঁ, টিভিসির ক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশ চাপ হয়ে যায়, কারণ অল্প সময়ের মধ্যে এক্সপ্রেশন দিতে হয়, তো আমার খুব মানে মনে হয় যে এটা বেশ ডিফিকাল্ট। ওকে আপু, 12 বছরের এই ক্যারিয়ারে চ্যালেঞ্জ কি কি ছিল যদি পয়েন্ট আউট করে বলতেন? এইবার আমি এত বেশি ফোকাস ছিলাম, এত গোছানো ছিলাম, অনেক মানে এইবারের কামব্যাকে একটু আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে টিকে থাকাটা? টিকে থাকাটা তো অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে বিইং অ্যান আর্টিস্ট, ওই যে আগে যেভাবে আমি যদি বলি যে 2022 বা 2020 পর্যন্ত নাটকের একটা 2020-21 সাল পর্যন্ত যেইভাবে নাটক চলছিল, 21-এর পর গিয়ে একটা অন্য রকমের একটা সিস্টেমে চেঞ্জেস আসলো। পুরা সিস্টেমটাই কেমন যেন একটা অদ্ভুত লাগলো আমার কাছে, মানে আমার মনে হলো যে কমফোর্টেবল না আমি কোথাও গিয়ে। আমার মনে হলো যে আগের জায়গাটা নাই। আমি যখন শুরু দিকে কাজ করেছি তখন তো অপূর্ব ভাইয়া, নিচু ভাইয়া, জোভান, তৌসিফ, মোশারফ ভাই, তো ওনাদের সবার সাথে কাজ করেছি, ইরফান সাজ্জাদ, মনোজ, শ্যামল, নিলয়, ভুল মানে কে নাই ওখানে, ফারহানের সাথে কাজ করেছি। এখন ব্যাপারগুলো এখনটা বিষয়টা হচ্ছে যে ধরো আমার আগের কোয়ার্টিস কারোর সাথে আমার এখন আর কাজ হচ্ছে না, সবার জুটি আছে, সবার স্পেসিফিক্যালি আর্টিস্ট, একদম স্পেসিফিক ফিক্সড আর্টিস্ট, এর বাইরে তারা যায় না। এখন তাদের ভাষ্যমতে এটা প্রডিউসার কল, বা এটা হচ্ছে মানুষের ডিমান্ড বা চ্যানেলের ডিমান্ড, যে দেখতে চায় এরকম জুটি। মানুষও অনেক দেখতে চায়, এই জুটি অনেক পছন্দ, সেই জুটি অনেক পছন্দ, অমুক তমুক জুটি পছন্দ, অমুক তমুক জুটি সেরা। হ্যাঁ, শুধু এই জুটির জন্য নাটকটি দেখতে এসেছি, তো মানুষও আসলে কমেন্টটা করে। বর্তমানে গল্প বা কন্টেন্ট নিয়ে আপনার মূল্যায়নটা কি? স্ক্রিপ্টের ব্যাপারে আমি আমার জায়গা থেকে দেখলাম যেটা, যে স্ক্রিপ্টের ব্যাপারে আরো অনেক যত্নশীল হইতে হবে, মানে অনেক কেয়ারলেসলি কাজগুলো হয়। স্ক্রিপ্টগুলো আসলে দেখে মনে হয় যে জাস্ট করার জন্য করে ফেলতেছে। হয়তো বা স্ক্রিপ্ট প্রপার যারা স্ক্রিপ্ট রাইটার, আগে যারা স্ক্রিপ্ট লিখতেন, তারা কেউই ওভাবে স্ক্রিপ্ট লেখে না, কারণ তাদেরকে টাকা পয়সা ঠিকমতো দেওয়া হচ্ছে না। সেই টাকাটা বাঁচানোর জন্য সামহাও কোনোভাবে কাউকে দিয়ে স্ক্রিপ্ট লেখা। বা এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে তো মিউজিকও দিয়ে দেয় এখন, চ্যাট জিপিটি দিয়ে বানায়। হ্যাঁ, লিটারালি ওই এআই গান গাচ্ছে, ওটাই চলছে। তার মানে মিডিয়া আসলে এখন একদম ধ্বংসের মুখে পড়ে গেছে। ধ্বংস মানে নাটক ইন্ডাস্ট্রিটা বেশ মানে সমালোচিত একটা, খুব একটা ইজ কোয়েশ্চেনেবল। ওকে, অনেক কোয়েশ্চেনেবল জায়গা আছে। যাক, আমরা অনেক বড় বড় গল্প বলছি, এবার একটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার, চলে যাচ্ছে গেম সেগমেন্ট দ্য রেটিং গেমে।
এখন একটা মজার গেম আপু, আপনাকে র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ অবশ্যই, আমাকে প্লিজ র্যাঙ্ক করতে হবে, এন্ড দেন আমাকে যে ব্যাচটা খাইতে হবে পরে। তোমার না, মজার র্যাঙ্ক এটা। বাংলাদেশের সবার সেরা অভিনেতা কে কে? তিনটা হচ্ছে র্যাঙ্কিং যদি বলি, ফার্স্ট হচ্ছে মোশাররফ ভাইয়া, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো। ওকে, গ্রেট। অথবা না, মোশাররফ ভাই, আফরান নিশো, মোশাররফ ভাই, চঞ্চল চৌধুরী। ওকে ওকে, আচ্ছা, বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নাটকের অভিনেতা কে কে আপনার অনুযায়ী র্যাঙ্ক করুন। আর মোশাররফ ভাই আছেন, আর রেগুলার, উনি তো রেগুলার নাটক করছেন, আর হচ্ছে নিলয়, ওকে, আর হচ্ছে আরশ। ওকে, বর্তমানে বাংলাদেশে আপনার চোখে তিনজন সুন্দরী নায়িকা বলুন যাদেরকে আপনার সুন্দর আমার লাগে। সবাইকে সুন্দর লাগে। তিনজনের নাম বলতে হবে। নাটক যারা করে, সিনেমা নাটক মিলিয়ে। পরিমণি, ওকে মেহজাবিন চৌধুরী, ওকে বিদ্যাসী নামিম। ওকে, আচ্ছা, এবার আপনার জন্য খুবই ইজি এটা করা। এমন তিনজন অভিনয় শিল্পীর নাম বলবেন, মেয়েও হতে পারে বা ছেলেও হতে পারে, এত বাজে অভিনয় করে যে আপনার খুব হাসি পায়। মানে এটা আমি দেখে খুব খুশি হয়েছি। শামীম হাসান সরকারের কথা যদি বলি, শামীম আমার খুব ভালো ফ্রেন্ড, এবং আমি ওকে মানে সেটে গিয়ে ওকে যেভাবে করে, ও খুব ভয় পাইতো আমাকে, মানে পায় এখনো মনে হয়, বাট ও অ্যাজ এ পার্সন হিমসেলফ একটা ডিফারেন্ট মানুষ এখন। অ্যাজ অ্যান অ্যাক্টরও সেম, মানে আমি লাস্টলি যখন কাজ করলাম, ওর অ্যাক্টিং এর যে ডেভেলপমেন্টটা হয়েছে, তো মাই গড। আগে খুব খারাপ অভিনয়, মানে খুব খারাপও না, মানে আমি বলবো যে শামীম ওই ক্যারেক্টারটা হতে পারতো না সামহাউ, ওকে, বাট নাও হি অ্যাকচুয়ালি ক্যান ডু ইট। এরকম আরো দুজনের নাম আমি আমার চোখের সামনে দেখেছি আরশকে। আরশের অ্যাক্টিং, ও নিজেই বলেছে যে ওভার অ্যাক্টিং করতো 2022-এ আমরা যখন ফার্স্ট কাজ করি। দেন 2024-এ আমি যখন আবার ওকে পাই, হি ওয়াজ আ ডিফারেন্ট পারসন, লাইক ডেভেলপ করেছে, অনেক ডেভেলপমেন্ট, অনেক। আমার মনে হয় এখন আরো বেটার হয়েছে সবকিছুই। আরেকজন হচ্ছে যে, আমি তো তাহলে এই বেটারমেন্টের জায়গা থেকে যদি বলি যে নিশো ভাইয়া তো তাক লাগাই দিচ্ছে শুরু থেকে, প্রথম থেকেই একের পর এক ইয়ে করে। তো নিশো ভাইয়া তো এটার র্যাঙ্কিং 1 নাম্বারই থাকবে, বাট এটা অবশ্য মানে ডেভেলপমেন্টের চরম একটা শিখরে চলে গেছে। এটার কোনো দেয়ার ইজ নো লিমিট। হি ইজ ডুইং জাস্ট গুড বেস্ট। ওনার অভিনয় দেখলে মনে হয় না অভিনয় করছে, মনে হয় যে ইট শুড বি, তার জীবনটা আমরা একটা ক্যামেরায় দেখছি, সিসি ক্যামেরায় দেখছি, এরকম। এটাই তো হওয়া উচিত, রাইট? তুমি অভিনয় যদি করলে মনে হয় যে আমি অভিনয় করতেছি, তাহলে তো হইলো না। একটা সময় কিন্তু অভিনয় চলতো এরকম যে খুব অভিনয় করে ডায়লগ থাকতো, যেটা আগে ছিল। হ্যাঁ, ওকে, যাক, আমাদের র্যাঙ্কিং গেম শেষ, এখন আমরা আবার প্রশ্নে যাচ্ছি। দেখো তোমার এই গেম শো চেঞ্জ করে দিয়েছে সেগমেন্ট। ওকে, পরিবার না ক্যারিয়ার, কোনটা বেশি সময় দিবেন? ওকে, ক্যারিয়ারে সময়টা দিতে হয় পরিবারের জন্যই। তো এটা ব্যাক টু স্কোয়ার ওয়ান। যদি ক্যারিয়ারের সময় ভালো মতো দেই, তাহলে হয়তো বা একটা সময় পরে গিয়ে পরিবারকেও সময় দিতে পারবো। এই মুহূর্তে আপনার ফোকাস পয়েন্টে কে আছে? ক্যারিয়ার? অবশ্যই, 100%। লাইফ পার্টনারের কোন গুণটা সব থেকে বেশি জরুরি? আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট বিটুইন ইচ আদার। ওকে, এটা খুব দরকার। ওকে, একজন নারী শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন বর্তমানে? নারী শিল্পী হিসেবে অনেক চ্যালেঞ্জেস। একটা মেয়ে হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই বড় চ্যালেঞ্জ। এর মধ্যে তো মনে হয় রেমুনারেশন ইস্যু, যেটা আপনি শুরুতে বলছিলেন। হ্যাঁ, এবং সেটা শুধু মিডিয়াতে না, মিডিয়ার বাইরেও হচ্ছে কর্মক্ষেত্রে নারীদেরকে অনেক 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 স্ট্রাগল করতে হয়, যেটা হয়তো বা একটা পুরুষ মানুষ খুব ইজিলি ওই জায়গাটাতে ইউনো দে ক্যান ডু ইট এফোর্টলেসলি, বাট মেয়েদেরকে একটু বেশি এফোর্ট দিতে হয়, বা মেয়েদেরকে নিজেদেরকে প্রুফ করার জন্য যে না, আমার মানে আই অ্যাম নট লেস, এটা বোঝানোর জন্য হয়তো বা কাজটাও বেশি করতে হয়। আমরা যদি একটুখানি আমাদের একটু পান থেকে চুন খসে, তাতেই হচ্ছে আমাদেরকে যে গালাগালিটা দেয় এসে, ও মানে সাইবার বুলিং যেটাকে বলে, তো এটার শিকার তো প্রত্যেকেই হয়। আমার মনে হয় তুমিও অনেক হচ্ছ এভরি আদার টাইম। হ্যাঁ, সো এটাই। এই যে এত কিছুর ভিড়ে নতুন যারা মিডিয়াতে আসতে চায়, তাদেরকে যদি একটা পরামর্শ দিতে বলি, তাহলে সেটা কি হবে? কাজটাই মনোযোগী হওয়াটা জরুরি। মানে আশেপাশের এই সমস্ত জিনিসপত্রকে মানে মাথায় না নিয়ে
যেটা হচ্ছে যেটা ঠিক সেটাই করা উচিত। আপু সব সেলিব্রিটিটাই কি আজকাল পরকীয়ায় যুক্ত? সবাই তো এটাই বলে যে মিডিয়াতে কাজ করতে হলে কোনো না কোনো ডিরেক্টরের সাথে রিলেশন থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ও মাই গড, রিয়েলি? না, আমার মনে হয় পরকীয়া ইটস নট অনলি ইন মিডিয়া, তো আসলে সব। দেখো, বিদেশে থাকে হাজব্যান্ড, ওয়াইফ বাংলাদেশে থাকে পরকীয়া করছে, এরকম অহরহ ঘটনা। অথবা বিদেশেও থাকা লাগবে না, একসাথেই থাকে হাজব্যান্ড ওয়াইফ, তারা কর্পোরেট জব করে, অথবা হাউস ওয়াইফটা তো পরকীয়া করছে। এটা এভরি আদার ফ্যামিলির গল্প। এটা মিডিয়ার জন্য ওই যে গ্লোরিফাই বেশি হয়, মিডিয়াটা বেশি ছড়ায়, কিন্তু এরকম কোনো বিষয় নাই যে ডিরেক্টরের সাথে প্রেম না করলে বা হিরোর সাথে প্রেম না করলে কাজ হবে না। পরকীয়ার মূল কারণ কি হতে পারে, কি মনে হয়? এটা দোষের কিছু না। আপনার যদি কোনো একজন পার্টনারকে মানে ওভাবে করে আর ইমোশনালি যদি কানেকশন হয়ে যায়, সেটা আলাদা বিষয়, সেটা চিটিং তো চিটিংই। ইমোশনাল চিটিং বড় চিটিং আমার কাছে মনে হয়। সো পরকীয়া যে কথাটা আসলে এখন কে কিভাবে দেখছে আমি জানি না, মিথ্যা অথবা ধোকা দেয়া, সেটা পার্টনারের সাথে হোক, সেটা বন্ধুর সাথে হোক, সেটা কাজের জায়গায় হোক, কোয়ার্টিস্টের সাথে হোক, মিথ্যাই, সেটা কোনোদিন সত্যি হবে না। এন্ড আমার মনে হয় যে এটা মানে মানুষের আরো ট্রান্সপারেন্ট হওয়া উচিত। আজকালকার সময়ে আমি দেখলাম যে জেনারেশন যদি বলি অনেক চালাক। তার মানে কি আপু পরকীয়ার মূল কারণ মিথ্যা? মানে তারা হচ্ছে কিসের ভয় পায় আমি জানি না। তারা যদি এতই ভয় পায় তাদের স্পাউসকে বলতে যে আমরা আসলে একটু ইন্টারেস্টেড কম হচ্ছি তোমার প্রতি, সেটা মানে ওয়াইফ হোক অথবা হাজব্যান্ডের বোথ জেন্ডারের ক্ষেত্রেই, আমার মনে হয় যে এগুলো নিজেদের ওই যে পারস্পরিক বোঝাপড়াটা থাকা খুব জরুরি। যে আচ্ছা আমার একটু এই জিনিসটা ভালো লাগছে না, বা এটা আমার মনে হয় যে এটা ভালো লাগছে, চেঞ্জ করা উচিত। এটা দুইজনের মধ্যে মিউচুয়ালি কথাবার্তা বলে আসলে থাকলে হয় কি যে জিনিসটা সুন্দর হয়। কারণ বিয়ে শাদী হওয়ার পরে না এই সমস্ত জিনিস খুব খুব পেইনফুল। আপু ইন্ডাস্ট্রির আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, খুব রিসেন্টলিও না বাট বেশ কিছুদিন আগে সামিয়া অথৈ এবং তানজিন তিশার যে একটা মারামারির ভিডিও, তানজিন তিশা বলছে এটা অভিনয়ের পারপাসে এরকম থাপ্পড় দিতে হয়, সামিয়া অথৈ বলছে যে না, তাকে হিউমিলিয়েট করেছে। আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে আসলে কি বলবেন, আসলে কিভাবে থাপ্পড় দিতে হয়? না, অফকোর্স না, অফকোর্স না। থাপ্পড় তো যেটা হয়েছে যে দেখো, এখন তানজিন তিশা আমার খুব পছন্দের মানুষ, সামিয়া অথৈও আমার খুব পছন্দের, দুজনই পছন্দের মানুষ। তিশা খুবই গুণী একজন অভিনেত্রী, গুণী একজন শিল্পী, হ্যাঁ, বেশ স্মার্ট, এবং আমি ওর স্মার্টনেসের প্রশংসা সবসময় করি। এটা সবার থাকা উচিত। মিডিয়ায় যারা কাজ করে তাদের এই যে গার্ডস থাকা উচিত, নিজের জন্য নিজের যে স্ট্যান্ড নেয়া, এটা রাখা উচিত সবারই, প্রত্যেকটা অভিনেত্রীর। বাট ইন সাম এক্সটেন্ট এটা একটু বেশি হয়ে যায়, ইউনো। মানে ধরো যে প্রফেশনাল জায়গায় আমার মনে হয় না, একটা শুটিং যখন আমরা করি ওই জায়গায় যদি পার্সোনাল কোনো থাকে বিফ, সেটা ওই শুটিং শেষে করো তোমরা। সামিয়া অথৈর ভাষ্য মতে ফারহান তার জামাই, তানজিন তিশার জামাই। না, এরকম কিছু না। ওকে, আমি যতদূর জানি এবং সবাই জানে, ফারহান আর তিশার মধ্যে একটা সম্পর্ক ছিল একটা সময়, সে সম্পর্কটা সামহাউ ওয়ার্ক করেনি, দেন তারা ব্রেকআপ করেছে। বাট যখন সম্পর্ক ছিল তখন সামহাউ এক একটা মানুষ এক এক রকম। এখন তিশা অনেক ভালো যখন বাসে, ও একদম জাস্ট সবকিছু দিয়ে ভালোবাসে, আমার অবসেসড হয়ে যায়, এরকম একটা বিষয় আছে তিশার। তো তখন ও পার্টনারকে শেয়ার করতে চায় না বা পারে না, ওই জায়গা থেকে হয়তো বা ওর ওই একটা সময় গিয়ে দেখবা যে এটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় চেঞ্জ হবে। কিন্তু তার মানে কি সামিয়া থেকে সত্যি সে থাপ্পড় দিয়েছিল? সামিয়া থেকে থাপ্পড় তো দিয়েছে, হ্যাঁ সত্যি তো দিয়েছে। মানে এটা সিনের পারপাসে নাকি আসল থাপ্পড়? সিনে তো ছিল থাপ্পড় দিবে সামিয়া অথৈ ওকে, হ্যাঁ। বাট তারপর তো ওর তো মানে যেটা সামিয়া অথৈর ভাষ্য ছিল যে স্ক্রিপ্টে লেখা ছিল যেটা, বাট তানজিন তিশার যেই আমাকে মানে আমি যেটা জানি, যে ভিডিওটা আমরা সবাই দেখেছি, ও যেটা বললো যে আমি চরিত্রের ক্ষেত্রে এই ক্যারেক্টারটা এটা করতে পারে। ওকে, যাক, আমরা অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলছি, এখন একটা গেম সেগমেন্ট। জীবনে এগুলো নিয়ে বলি না আমি, কেন আমাকে নিয়ে এটা গেম সেগমেন্টে যাই। দর্শক, চলে যাচ্ছি গেম সেগমেন্ট র্যাপিড ফায়ারে।
র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। আজকে তোমা আমাকে খালি কি যেন মানে মারদাঙ্গা সব জাদু করেছি। মারদাঙ্গা সব কোশ্চেন করতেছে। ওকে আপু, র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। নাটক না সিনেমা? নাটক। বই নাকি মুভি? মুভি। ড্রিম রোল? হুমায়ুন আহমেদের রূপা। ওয়াও, গ্রেট। যদি নিজের জীবনের গল্প নিয়ে কোনো নাটক বানানো হয়, নাটকের নাম কি রাখবেন? আই এম দ্য প্রবলেম। ওকে। নিজের লুক নিয়ে কখনো ইনসিকিউর ফিল করেছেন? না। শাড়ি না ওয়েস্টার্ন? ট্রাউজার টি শার্ট। ওকে, ইটস ওয়েস্টার্ন। এক কথায় তাসনুভা তিশা। মানুষ। ওকে। এক্স এর কথা মনে পড়লে কি করেন? কিছু করি না, মনেই পড়ে না? মনেও পড়ে না আসলে। Okay. প্রিয় ভ্রমণ জায়গা? বাসাই। ওকে। নেপাল, আই গেস। নেপাল। আপনারা সবাই খালি নেপাল নেপাল আমি করেন। আমি সবসময় নেপালের ব্যাপারে বলছি, আমার আগের ইন্টারভিউগুলো। এখন নেপাল পুরো কালার্ড হয়ে গেছে। না, নেপালের দোষ নেই ভাই, এটা নেপাল বেচারা পড়ছে একটা ঝামেলার মধ্যে। ওকে। জীবনে কয়টি ছ্যাঁকা খেয়েছেন? আই গেস একটা। কে দিয়েছে? এটা বলা যাবে না। ওকে, যে ছ্যাঁকা দিয়েছে সে তো পুড়েই গিয়েছে। যে ছেঁকা দিয়েছে হ্যাঁ। কি, আই ডোন্ট থিংক সো। ওকে, যাক, র্যাপিড ফায়ার শেষ, আবার প্রশ্নে যাই। এবার একটা আবদার করব, গান গাইতে বলবা না প্লিজ। এটা বলতে নিয়েছিলাম। আমি জানি। আমি ফার্স্ট মানে এটা হয়তো আপনার কাছে অদ্ভুত লাগবে, বাট আমি খুব কম মানুষের অভিনয়ের প্রতি ক্রাশ খাই, বা খুব কম মানুষকে মানে থাকে না পাগলের মতো পছন্দ করি ওইরকম। সো আমি আপনার একটা কাজ দেখে এরকম পাগলের মতো আমি আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও ছিল ইচ্ছে। তোমার ইচ্ছেগুলো। হ্যাঁ। ওখান থেকে আমি আসলে পাগলের মতো আপনার ফ্যান হয়ে গেছিলাম। এই জন্য একটু বলতাম যে একটু যদি আমাকে শোনানো যেত। আমি গাইছিলাম না একবার? আমার মনে নাই। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। আমার স্বপ্নগুলো হচ্ছে জড়ো সরু। আমি খুশি হয়ে গিয়েছি। খুব বাজে গলা পুরা বসে আছে, বাট অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করেন। এটা আমি আরো বেটার গান গাইতে পারি, ট্রাস্ট মি। লাস্ট গুগল সার্চ কি ছিল? লাস্ট গুগল সার্চ হচ্ছে ছিল বডি মিস্ট। একটা বডি মিস্ট আছে বডি অ্যান্ড বাথের, ওইটা আমি সার্চ করছিলাম যে ওটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা। ওকে, সো ইয়া। এবার হচ্ছে আমাদের অনুষ্ঠান সিগনেচার প্রশ্ন, আপনার মাসিক ইনকাম কত টাকা? মারবো ধরে। আচ্ছা, আমি সহজ করে দেই। কোনো এক মাসে সর্বোচ্চ টাকা, মানে ওই মাসে সর্বোচ্চ হয়েছে। ইউ নেভার নো, দেখা গেল যে আমি একটা প্রজেক্ট করলাম একটা টিভিসি, সেই টিভিসি থেকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট পেলাম। এটা তো খুবই হচ্ছে মানে আমাদের একবার না, জীবনে একবার কি, এটা খুবই হয়তো বছরে 2 বছরে একবার হলো, বা আমি তো টিভিসি খুবই কম করি। এই পুরো লাইফ টাইমে কোনো এক মাসে থাকে না যে ওই মাসে সর্বোচ্চ এসেছে আর কখনো এটা রিচ হয়নি, এরকম? ও এরকম হয়েছে, এরকম এটা হয়েছে 2024-এ। 2024 সালের মোটামুটি 6 মাসে আমি এত কাজ করেছি। ওই সময় সর্বোচ্চ এক মাসের পেমেন্ট? আই ডোন্ট নো ম্যান, ট্রাস্ট মি। 10-12 লক্ষ? না, এক মাসে 10-12 লক্ষ হয়নি। 6-7 লক্ষ হবে ওরকম। 10-12 লক্ষ 10-12 লক্ষ কি হয়? না, হবে না। ওই সময় আমার রেমুনেশন এখন যেটা নিয়ে ওর থেকে একটু কম ছিল, তো 9-10 লক্ষ হবে। 6 লাখ 7 লাখ, আই গেস 7-8 লক্ষর মধ্যে হবে। 10 লাখ হয়েছে হয়তো বা। হ্যাঁ, 10-এর মতো ধরে নিচ্ছি। আর সর্বনিম্ন এই যাবৎকালে 1 টাকাও না এরকম হয়েছে, মাসে কোনো কাজই করিনি। ওকে, 0 থেকে 10 লক্ষ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আসলে ভবিষ্যৎ বলতে এই এখন এখান থেকে বের হওয়ার পর কি করব সেটা আমি জানি। আমার মোবাইল ফোন ভেঙে গেছে, অন্য একটা ফোন চালাচ্ছি, ওটার প্রোটেক্টর দিতে হবে। ফোনটা আমার না, ফোনটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি ধার করে চালাচ্ছি, আর মোবাইলের পরে ডিসপ্লেটা ভেঙে গেছে। আমার ইদানিং খুব রাগ করি আমি, জেদ বেড়ে গেছে খুব, মানে নিজের জিনিস নিজে ভেঙে ফেলতেছি। সো ব্যাড, ভেরি ব্যাড। কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না, এটাই
আমি কালকে কি করব আমি জানি, আমার শুটিং আছে, পরশুদিন শুটিং আছে, এটাই। ওকে, এবার হচ্ছে জীবনের এমন একটা সিক্রেট বলুন যে কেউ জানে না, অ্যাটলিস্ট মিডিয়ার কেউ জানে না, আমরা জানি না। সিক্রেট তো সিক্রেটই রাখা উচিত, আমি কেন বলবো? মানে আমরা জানি না, বাট এটা আহামরি কোনো সিক্রেট না, জানতেই পারতাম বাট হয়নি জানা আমাদের। মানে আমি অ্যাজ আ পার্সন আমি খুবই খুবই একদম ক্লোজ ডোরে থাকি, আমি একদম একা থাকি, মানে একদম চুপচাপ থাকি, কথা বলি না, লিটারেলি প্রয়োজন ছাড়া একটা কথা মুখ দিয়ে বেরো না, বিকজ আই ডোন্ট লাইক পিপল, আমার মানুষ পছন্দ না, আই হেট লাইক মানে বাইরে মানে অ্যান্টি সোশ্যাল, আমি অনেক অ্যান্টি সোশ্যাল, কোনো বিয়ের দাওয়াতে যাই না, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না, So, এটা সিক্রেট সো ইয়া যেটা কেউই জানে না ওভাবে। হ্যাঁ, আমার কেমন যে লজ্জা লাগে। ইয়া ট্রু। সবাই বলে অভিনেতাদের লজ্জা হয় না। ওকে, হ্যাঁ, এটা অনেকেই ভাবে যে আমি অনেক শেমলেস, বাট হ্যাঁ ইন সাম এক্সটেন্ট আমি যখন সেটে থাকি আমি অনেক শেমলেসলি থাকি, লাইক আমার কোনো জড়তা কাজ করে না, বাট Personal life এ। অ্যাজ এ পার্সন আমি অনেক অনেক বেশি একটু লোকি, অনেক লোকি আমি। ওকে, তো এবার একটা গেম সেগমেন্টে যাব। আবার গেম? লাস্ট ওয়ান গেম। ওকে, দর্শক চলে যাচ্ছে আমাদের অ্যাক্টিং রাউন্ডে। ও নো, এটা আপনার জন্য একেবারে দুধ ভাত পান্তা ভাত। আরে আমাকে ডাম শার্টস দাও, আমি ডাম শার্টস করে দেখাই তোমাকে। চারটার মধ্যে একটা সিলেক্ট করুন। এনি মেনি মানে মা, ওমা, জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই, নাম আমার লালু, ব্রেনটা আমার চালু। ও ওয়াও, এটাকে বলে পিওর অ্যাক্ট জানা মানুষ। এটা তো অ্যাক্টিং করছে। এবার আরেকটা নিতে হবে। আরে লাস্ট ওয়ান। ভাই, এটা আমি তো এটা নিতে চাইনি, আমি তো এটা বলতে চাইনি। ও ইয়েস, আই লাভ ইট। ওকে আই নো ইট। ওকে, কি আসছে? ওই যে আমি বলি আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। ওকে ওকে, সুন্দর। মানে মিস হাসি- চকলেট, হাসিটা দিতে পারেন নাই। আরে আমি জানি না কিভাবে কেন হাসায়, আপনি হাসি বাট straight। সিঙ্গেল বলে হ্যাঁ। ও তখন সিঙ্গেল বলতো। So, যাক, অ্যাক্টিং রাউন্ড শেষ, আমরা শেষ প্রান্তে। দর্শক যারা আছে তাদের কি বলতে চান? তাদেরকে সবসময় যেটা বলি সেটা আজকেও বলবো যে আপনাদের সবার ভালোবাসায়, সবার অনুপ্রেরণায় অনেক 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 দোয়া করেন আমার জন্য, এবং আপনাদের ইন্সপিরেশনের জন্য হচ্ছে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমাকে এভাবেই ভালোবাসা দিবেন, কারণ আমি আপনাদেরকে অনেক 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 ভালোবাসি, এবং আপনাদের জন্য আসলে ভালো ভালো কাজ নিয়ে আসলে আসতে চাই, কাজের অপেক্ষায় থাকি, ভালো কাজের। হোপফুলি সামনে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো আপনাদেরকে। থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাকে থ্যাংক ইউ ফ্ল্যাশ টকে আমাকে ইনভাইট করার জন্য, ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ আপু, এত ব্যস্ততার ভিড়ে আমাদেরকে সময় দিয়েছেন, খুব ভালো লাগলো। দর্শক, এই ছিল আমাদের আজকে ফ্ল্যাশ টক সিজন 3। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।